লগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার। হ্যাঁ, আমরা এখন ডিভাইস বা ক্যালকুলেটর ব্যবহার করে লগারিদমের মান ব্যবহার করা মান বের করা শিখব, তাই তো? তো চলো, আচ্ছা বলো তো, যদি আমরা 3-এর 2 ভিত্তিক লগ এর মান বের করতে চাই তাহলে কি করব? এখন দেখো, বোঝার জন্য লগকে সূচকে রূপান্তর করি। দেখো এরকম, এইটাকে এক্স ধরলাম, তাহলে আমরা 2 টু দি পাওয়ার এক্স, হ্যাঁ 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কী লিখব? 3 লিখব। হ্যাঁ, তো দেখো এখানে এবার বলো তো এক্স এর মান কত? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 3 যদি হয় তাহলে এক্স এর মান কত হবে? সমাধানটা আসলে সহজ না কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। কিভাবে? দেখো, ক্যালকুলেটরে আমি ক্যালকুলেটরে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, সবার আগে প্রথমে আমরা চাপবো এখানে লগ 3, হ্যাঁ, ভাগ দিব নিচে যে বেস আছে সেই বেস দিয়ে। তাহলে এখানে লগ 2 দিয়ে ভাগ দিব, দিয়ে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমি পাচ্ছি, এরকম করে চাপবো ক্যালকুলেটরে, হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 1.58496, হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তো ধরে নিলাম 1.58 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের নিয়ম। তো চলো, এখানে কিছু কাজ দেয়া আছে ক্যালকুলেটরে, সেগুলো আমরা করে করব। এই যে 5-এর 3 ভিত্তিক লগ, তাহলে আমরা চাপবো লগ 5 ডিভাইড বাই লগ 3, দ্যাটস ইট। 1.46497 চলতে থাকবে এরকম করে। ওকে, তারপরে হচ্ছে 7-এর 4 ভিত্তিক লগ, তাহলে আমরা এটা তো সেম ক্যালকুলেশনে যাব। তাহলে লগ 7 ডিভাইড বাই লগ 4, 1.4036, 1.403 জায়গায় 4 দিলাম, হ্যাঁ, আসন্ন মান আকারে লিখলাম। তারপরটা দেখো, এইটা আছে তাই না? এই আমরা সূচকের মানটাতে পরে আসব, আমরা আগে লগেরগুলো শেষ করি। তাহলে এখানেও লগ হচ্ছে 16 আর লগ 2 করব, ঠিক আছে? তাহলে এখানে লগ 16 ডিভাইড বাই লগ 2, হ্যাঁ, এখানে হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 4। এটাকে এইভাবেও ক্যালকুলেট করা যায়। দেখো, লগ, যেহেতু ক্যালকুলেটর, এটার আমরা 2 টু দি পাওয়ার 4 করতে পারি না, আর এই 4-এর সামনে নিয়ে আসলাম, তাহলে 4 লগ 2 আর 2। আমরা জানি বেস আর আর্গুমেন্ট একই হয়ে গেলে এটার মান 1, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল 4 কিন্তু হয়। ওকে, তো দেখো পরেরটাতে যাই, লগ 3 আর লগ 5 করবো এবারে, এই যে এটা। তাহলে এখন লগ 3 ডিভাইড বাই লগ 5, 5, ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0.3334 এভাবে যাচ্ছে আর কি। তাহলে হবে 0.333449, আচ্ছা চলবে, হ্যাঁ, ওকে। তারপরে পরেরটা তো করেই দেওয়া আছে, এখন আমরা আসবো সূচকগুলাতে সমাধান করব। সূচক কীরকম করে করা যায়? এই যে এইটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এত, তাহলে এইখানে আমরা কি করব বলো দেখি। এটা কি ভিত্তিক? এক্সের মান এটা কিন্তু, তাহলে আমাদের ভিত্তি কত? এই যে এখানে তাহলে 3, তাহলে এখন আমরা এখানে চাপবো 3 টু দি পাওয়ার 1.4649, হ্যাঁ, তাহলে দেখো 1.4649, আচ্ছা অন এখানে, হ্যাঁ, আচ্ছা এইটা অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু আসবে, সেটা কত আমরা দেখি। তাহলে আমরা চাপবো এখন, কী হবে, 3 টু দি পাওয়ার 1.4649, 1.4649, হ্যাঁ এটা আসছে। তখন হয়তো কোনো একটু ভ্যালু আসে। দেখো এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 4.999, মানে একবারে 5 না, অ্যাপ্রক্সিমেটলি 5-এর কাছাকাছি না। তাহলে দেখো লগের সাথে কিন্তু মিলতে আছে জিনিসগুলো, দেখো এই যে এইটা, হ্যাঁ। তারপরে আবার পরেরটাতে কী করবো, বেস হচ্ছে 4, তাই না? তাহলে এখানে 4 আর পাওয়ার দেবো কত, এই যে এইটা, এটাই তো মান। তাহলে 1.404,
আচ্ছা ইকুয়ালস, আচ্ছা দেখি তাহলে এখানে আমরা লিখি 4 পাওয়ার দিব কত 1.404। ওকে, তো হচ্ছে এখানে দেখো 7.00 সামথিং চলে আসছে, তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি কী বলতে পারি 7। দেখো এটাও কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ ওকে, এটার ক্ষেত্রে কী হবে, বেজ হবে 2, এটা দেখো এক্স্যাক্টলি 16 আসবে। হ্যাঁ তাহলে এখানে কী লিখবো 2 এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের 4, দ্যাট মিনস এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে 16 আসবে। ওকে, তারপরে হচ্ছে এখানে বেজ হচ্ছে 5, এর পাওয়ার হচ্ছে 0.33349। ওকে, এটা কত আসে দেখি, তাহলে আমাদের কত 5 এর উপরে পাওয়ার হচ্ছে 0.33349। ওকে, দেন 1.7 সামথিং আসতেছে। হ্যাঁ কেন এরকম আসলো, এটা তো 3-এর কাছাকাছি আসার কথা, কোথাও একটু গড়মড় হয়েছে। তাহলে এখানে তাহলে আমরা আগের ক্যালকুলেশনটা একটু করে দেখি। তাহলে আমরা কি করব, log 3 বাই log 5, log 3 ডিভাইড বাই log 5। হ্যাঁ এই যে মানটা আগেরটা আমাদের ভুল ছিল, এই মানটা একটু ভুল আছে, এটা কারেকশন করে নাও নয়তো ভুল হবে। ঠিক আছে, এই মানটা হচ্ছে আমাদের কত 0.6826। আচ্ছা মানগুলো এক এক সময় এক রকম আসতেছে কেন বুঝলাম না। তাহলে এইটাও এখানে বসবে, তাহলে এখানে 6826, তাহলে এটা হচ্ছে 5-এর উপরে বসবে তাই না, 5^6.6826। ওকে, তাহলে এটা আসছে, আমি দেখো আমাদের এবার আসছে এই যে 2.9999, মানে একবারে 3-এর কাছাকাছি। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি 3। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের এইগুলোর কাজগুলো। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে ক্যালকুলেটর বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহার করে আমরা এই লগারিদম ক্যালকুলেট করব। ওকে, তাহলে এখন লগারিদমের যে ব্যবহারগুলো কোথায় কোথায় ব্যবহার হয় আজকে আমরা বা এখন আমরা সেই জিনিসগুলো শিখব। ঠিক আছে, দেখো বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে, নিচে কয়েকটি আলোচনা দেওয়া হচ্ছে। দেখো চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম, চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আমরা এই যে সূত্রটা জানি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি এ ইকুয়াল পি ইন্টু 1+r⁴n, যেখানে n হচ্ছে টাইম বা ইয়ার বা সময় যাই বলো, আর এখানে আর হচ্ছে রেট, হার, আর পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটাকে বলা হচ্ছে, এটার ইংরেজিটা এই মুহূর্তে আমার জানা নাই। তো যাই হোক, দেখো দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিন্সিপালও বলা যায়। আচ্ছা যাই হোক, দেখো তো এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো এই সূত্র আমরা জানি, এখন এই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে আমরা লগারিদমের ক্ষেত্রে লগারিদম ক্যালকুলেট করব সেটা আজকে আমরা শিখব। তো দেখো 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, এখানে এটা হচ্ছে আমাদের আর, আর ইকুয়াল হচ্ছে 8%। আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন, মানে এত চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। তা দ্বিগুণ যদি হয় মূলধন, তার মানে আমরা কি বলতে পারি, যে সূত্রটা ছিল আমাদের এ ইকুয়াল পি ইন্টু 1+r⁴n, তাহলে এটা আর। এখানে বলছে মূলধনটা দ্বিগুণ হবে, তার মানে এ হবে কার দ্বিগুণ, মূলধন, তাহলে মূলধন দ্বিগুণ হবে, তার মানে কি মূলধন পি, তাহলে এ ইকুয়াল আমরা কি লিখতে পারি 2p লিখব, তাহলে 2p ইকুয়াল কী হবে পি ইন্টু 1+r⁴n। ওকে, এখন ভ্যালু বসে আমরা, এই দেখো এখানকার পি আর এই পি কাটা, তাহলে এখানে থাকে 2, আর এখানে 1+r হচ্ছে 8%, তার মানে 8/100, আর এখানে n এরকম। এখানে আরও চিহ্ন দিয়ে দিই। তো তারপরের কাজ হচ্ছে আমাদের
কি করব এখানে, এদিকে তো 2 আছেই, আর এখানে 1 পয়েন্ট দেখো 8% মানে হচ্ছে, আমি দিয়ে দিই এটা আর 2 ভেঙে লিখি, তাহলে এখানে 0.08, হ্যাঁ, আর এখানে টু দি পাওয়ার n কিন্তু আছে। তারপরের কাজ হচ্ছে এখানে 2 ইকুয়াল 1.08 টু দি পাওয়ার n, আমরা বের করব n এর ভ্যালু। তাহলে এখন এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা তো ক্যালকুলেট করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা কি করব, লগারিদম ইউজ করব। তার লগারিদম ইউজ করলে কি করব, এটাকে লগের নিয়মে নিয়ে আসলে আমরা কি জানি, লগ লিখব বেস কোনটা, এই যে এটা 1.08, আর কি এখানে হবে 2 হ্যাঁ, লগ 2 1.08 ভিত্তিক লগ হচ্ছে n, এইটা হচ্ছে আমাদের লগারিদমের নিয়ম। তাহলে এখন আমরা কি করব, আবার সেই ক্যালকুলেটরে যাব, তাই না? তো ক্যালকুলেটরে গেলে কি করব, ক্যালকুলেটর চাপবো। তো কি করব আমরা তার আগে, দেখো আমি ক্যালকুলেটরে চলে আসলাম, এসে চাপবো কি, লগ 2 ডিভাইড বাই লগ 1.08, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো এই যে 9.006। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, n ইকুয়াল কত পাচ্ছি, 9.0064, বা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 9 এর 9, হ্যাঁ। ওকে, এবার পরে বলতেছে 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% হবে। তাহলে 12% মূলধন, হ্যাঁ, তাহলে 12% চক্রবৃদ্ধি মুনাফা হার, তাহলে এখানে আর ইকুয়াল হচ্ছে আমাদের 12% বা 0.12, হ্যাঁ, আর বলতেছে মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। তাহলে 40% বৃদ্ধি পেলে আমরা যদি মূলধনটা পি ধরি, তাহলে পি এর 40%, তাই না? তাহলে সূত্রটা লিখবো কীরকম করে, সূত্রটা লিখবো এরকম, দেখো যে পি তো লিখবই, পি এর 40%, দ্যাট মিনস 40 ডিভাইড বাই 100, এটা হচ্ছে মূলধন। আর এখানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে, আমি আর এর ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ, 0.12 টু দি পাওয়ার n, হ্যাঁ। এখন দেখো এই দিকের পি আর এই দিকের পি কাটা, তাহলে এখানে 40% বৃদ্ধি পাচ্ছে যেহেতু, তাহলে 40% আমরা এটা কাটলাম, হ্যাঁ, ওকে। আরও কিন্তু এখানে একটা পি থাকবে, পি কিন্তু 40% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই দিকে থাকতেছে 1 প্লাস এইখানে 0.4, আর এই দিকে থাকতেছে আমাদের 1 প্লাস আমি দিই 1.12 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এখন দেখো তাহলে কি হচ্ছে, এখানে 1.4, আর এই দিকে থাকতেছে 1.12 টু দি পাওয়ার n, ওকে। তাহলে এইটার ভ্যালুকে আমরা কি করব, লগারিদমের ভিত্তিতে নিয়ে নেব এবার। তাহলে লগ নিলে এখানে n ইকুয়াল টু লগ 1.4 আর এখানে 1.12। তাহলে ক্যালকুলেটরে চলে যাব, আবার ক্যালকুলেটরে গেলে কি হবে, কি চাপবো ক্যালকুলেটরে বলো দেখি, আমাদের চাপবো প্রথমে লগ 1.4 ডিভাইড বাই লগ 1.12, হ্যাঁ, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 2.96899, এভাবে, বা অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি 3। পরের যে লগারিদমের ব্যবহার সেটা হচ্ছে বস্তুর অবচয় পরিমাপে। আচ্ছা, এইখানে অবচয় শব্দটার অর্থ আমাদের জানতে হবে। অবচয় কাকে বলে, এই শব্দটা সাধারণত কমার্সে ব্যবহৃত হয়, হ্যাঁ, কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এখন অবচয় জিনিসটা বলতেছি, আমরা সেই জিনিসটাকে, আমি কমার্সের স্টুডেন্ট পড়াইছিলাম তখন ওইখান থেকে শিখছিলাম যে অবচয় জিনিসটা কী। অবচয় হচ্ছে সেই জিনিসটা, মনে করো আমরা একটা গাড়ি কিনলাম, বাইক কিনলাম, মনে করো একটা বাইক, এই বাইকটা আমি যত বছর চালাবো, যতদিন চালাবো, এর ভ্যালু কি 1.5 লাখ টাকা দিয়ে কিনলে সেই 1.5 লাখ টাকায় থাকবে নাকি কমে যাবে?
বছর বা সময় বাড়ার সাথে সাথে এই গাড়িটার ভ্যালু কিন্তু কমে যাবে। আমি যত ব্যবহার করব বা যত ইউজ হবে তত গাড়িটার পুরানো হবে আর ততই কী হবে, ওর মূল্য কমবে। এই যে মূল্য যে কমতেছে যে কোনো কিছুর, সেটাকেই বলতেছি আমরা ডিপ্রিসিয়েশন বা অবচয়। হ্যাঁ, তাহলে আমরা যে এর আগের যে চক্রবৃদ্ধির যে মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা জানলাম, সেটা হচ্ছে ওয়ানের সাথে এই আরটা কিন্তু যোগ হচ্ছিল রেটটা, তা ওইটাতে মূল্য বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখানে কি মূল্যটা হ্রাস পাবে। তাহলে ওয়ান থেকে কি হবে, যত পার্সেন্ট হ্রাস পাবে তত পার্সেন্ট বিয়োগ হবে। আর বাকি সব কিছু কিন্তু আগের সূত্রের মতো, ঠিক আছে, শুধু নোটেশনগুলো চেঞ্জ হচ্ছে। ওইখানে ছিল এন, এখানে আসছে টি, আর ওইখানে ছোটো হাতের আর ছিল, এখানে বড় হাতের আর, তাছাড়া আর কিছু না। জিনিসটা কিন্তু কনসেপ্টটা সেম। এখানে যত সময় বাড়বে তত চক্রবৃদ্ধি হারে কিন্তু মূল্যটা কমে যাবে। দ্যাটস হোয়াই আমরা কি করতেছি, এখানে ওয়ান থেকে রেটটা কিন্তু বাদ দিতেছি, তাই না? এখানে প্রত্যেকটা নোটেশন বলা আছে, আমরা এগুলো জানি। তো চলো আমরা গাড়ির একটা সমস্যা বা গাড়ির মূল্যের, এই যে গাড়ির মূল্যের অবচয়টা কীভাবে ক্যালকুলেশন করব, একটা অঙ্ক দেখে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে প্রথম যে গাড়ির মূল্যের অবচয়, সেটা হচ্ছে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে, এই যে মূল্য হ্রাস 4% আর, তাহলে এখানে এটা আর, হ্যাঁ, তাহলে 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে গাড়ির মূল্যটা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের এই যে পিটি ছিল, এটা হচ্ছে মূল্যটা, গাড়ির যে প্রেজেন্ট ভ্যালুটা এক কথায়, বা লাস্ট যে ভ্যালুটা হবে সেটা। তাহলে এইটা হচ্ছে কত হবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে পিটি ইকুয়াল কি হবে, মূল ভ্যালু যদি আমরা পি ধরি, পির অর্ধেক হবে, তাই না? তাহলে আমরা এই জায়গায় এটা লিখতেই পারি। তাহলে দেখো এই যে ক্যালকুলেশনটা, আর এর ভ্যালু আমরা জানি কীভাবে বের করে, আর 4%, 0.04। ওকে, তাহলে এখন আসো এইখানে বসাও, এই সূত্রটাতে এখানে বসাই দিলাম, দিলে পি ইন্টু 1 মাইনাস 0.04 টু দি পাওয়ার টি। তারপরের কাজটা দেখো, এই পরের কাজ তো আমরা জানি, এখানে কি হবে, হাফ, আর কিভাবে হাফ, এই পি আর এপি কাটা, হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে হাফ, আর এখানে 1 মাইনাস 0.04। তাহলে 1 মাইনাস 0.04 মানে হচ্ছে এখানে 0.96, বা এই দিকে থাকতেছে হাফ, হ্যাঁ, এটা হাফ ইকুয়াল হচ্ছে 0.96 টু দি পাওয়ার হচ্ছে আমাদের টি। তাহলে এখন টি সমান সমান লগের যে সূত্র, আমরা লগ অ্যাপ্লাই করলে কি বলতে পারি, এই যে টি হচ্ছে কত, লগের 0.96 ভিত্তিক, আচ্ছা 0.96 এর কত ভিত্তিক লগ, আচ্ছা 96 তো আমি এখানে লিখে ফেলছি, তো 96টাকে একটু কনভার্ট করতে হবে, আমি একটু মুছে নিতেছি। 96 ভিত্তিক হবে লগটা, হ্যাঁ, তার 96টা হবে এই নিচে, তাহলে এখানে 0.96, আর এইখানে হবে আমাদের এই দিকে যেটা আছে এই হাফটা এইখানে, তাহলে হাফের ভ্যালু আমরা 0.5 লিখলাম। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি, তাহলে ক্যালকুলেটরে কি প্রেস করব, লগ 0.5 ডিভাইড বাই লগ 0.96, তো এটি ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি আমরা 17 এর কাছাকাছি একটা ভ্যালু পাবো। তার মানে প্রায় 17 বছর সময়ে এই গাড়িটার মূল্য অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, দেখো এবার জোড়ায় কাজ, কি কাজ দেওয়া আছে, কারখানার সাথে সম্পর্কিত। কারখানার যন্ত্রপাতির আয়ুষ্কাল, কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। দেখো 5 বছরে অর্ধেক, তার মানে কি 50% হচ্ছে, তাই না? নর্মাল আমরা যদি হিসাব করি 5 বছরে অর্ধেক হচ্ছে 50%, তাহলে কত বছরে 60%। এখানে কিন্তু মুখে মুখে আমরা ফট করে বলে দিতে পারবো, তাহলে আরও 1 বছরে, তাই না? তাহলে 6 বছরে 60%, কিন্তু জিনিসটা আসলে এরকম না, এটা কিন্তু চক্রবৃদ্ধি। তাহলে এই অঙ্কটা আমি এখানে লিখে রাখছি। দেখো এখানে যাই, এই যে এখানে অঙ্কটা দেখো, খেয়াল করো, এখানে 5 বছর পর যন্ত্রপাতির মূল্য হবে কত, হাফ হয়ে যাচ্ছে 50%, তাই না? তাহলে মনে করি মূল্য হ্রাস কত, আর ধরলাম মূল্য হ্রাসটা আর, তাহলে সময় ধরতেছি n = 5,
এখন সূত্র মতে আমরা কি জানতাম, সূত্রটা পিটি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে এখন দেখো তো এইটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক হয়ে গেলে আমরা কী লিখতে পারি, পি বাই টু, সেটাই লিখছি এখানে। আর বাকিটা তো যা ছিল তাই, পি 1 মাইনাস আর। আর এর ভ্যালু আমরা বসাবো, আর এর মানটা। আচ্ছা, এটা পরে বসাই। এখন এই পি আর এই পি কি কাটা, তাহলে এখানে থাকতেছে হাফ, হ্যাঁ, আর এইদিকে থাকবে কি 1 মাইনাস আর কত পার্সেন্ট, আর হচ্ছে আমাদের এইখানে আরটা, আরই তো আমরা ক্যালকুলেট করবো, তাই না? তাহলে তো আমাদের আর এখানে থাকবে না, এন আছে। তাহলে এখানে 1 মাইনাস আর, আর এখানে টি, টি হচ্ছে 5 বছর, আলহামদুলিল্লাহ, টি হচ্ছে 5 বছর। তাহলে এখানে আমরা 5 দিয়ে দিলাম। এখন এইটারে কি করা যায়, ক্যালকুলেশনটা এইখানে আসো। তাহলে আমরা এই যে এই লাইনটা পর্যন্ত আমরা বুঝলাম, তাই না? দেখো এইখানে যে 1 মাইনাস আর আছে, এই যে 5, এই 5টার পাওয়ারটা যদি এদিকে পার করে দেই, বা 5-এর বর্গমূল, 5 ভিত্তিতে বর্গমূল যদি নেই, মানে বর্গ তো বলা যাবে না, 5-এর মূল আর কি, এক কথায় যদি নেই, তাহলে আমরা দেখো এই দিকেও 5, মানে জিনিসটা হচ্ছে এইরকম, দুই দিকে 5 দিয়ে গুণ করে দিতে পারে, ভাগ দিতে পারে না, পাওয়ার এই যে রুট। তাহলে এইখানেও কি হবে, 1/5 হবে, তাই না? জিনিসটা এরকম। তাহলে এইখানে এই হাফের জন্য 0.5 লিখতে পারি, আর তার উপরে 1/5 পাওয়ার, আর এই দিকে হচ্ছে আমাদের এই 5 তো কাটা, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস আর এইটু। এখন এইটার পাওয়ার, এইটা যদি ক্যালকুলেশন করি আমরা কি পাবো, 0.871, আর এই দিকে আমরা 1 মাইনাস আর রেখে দিলাম। এখন আরকে এইদিকে পার করে দেবো, আর এটাকে এইদিকে পার করে দেবো। তাহলে কি হবে, এখানে আর ইকুয়াল টু 1 মাইনাস 0.871, এইটা থেকে এটা বাদ দিলে কি হয় আমাদের এখানে 0.129। তাহলে আর ইকুয়াল পাচ্ছি আমরা 0.129। এখন আর তো পাচ্ছি, এখন কত বছর আমরা এইখান থেকে আর পাইলাম, এখন এইটাকে এইখানে ইউজ করব। তাহলে 60% মূল্য হ্রাস পেলে আমরা কি করব, 60% মূল্য হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা জানি পি হচ্ছে মূলধন, পি থেকে 60% হ্রাস পাবে, তাহলে পি মাইনাস কী হবে, পি এর 60%। তাহলে পি এর 60% মানে হচ্ছে এই যে এরকম, হ্যাঁ, পি এর 60% সমান, আমরা এখন এটাকে ক্যালকুলেট যদি করি, তাহলে এখানে পি থাকতেছে মাইনাস পি এর 60%। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, এটা কাটা, তাহলে এখানে থাকতেছে 0.6, তাই না? 0.6, তাহলে এখানে একবারে দেই 0.6 পি, বা পি যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে 1 মাইনাস 0.6, আবার যদি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে থাকে 0.4, তাহলে 0.4 পি। ঠিক আছে, এটাকে এইভাবে আমি লিখলাম, এখানে যা আছে আমরা যা করছি সমস্যা নাই, এটাকে এইভাবে লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাচ্ছি 0.04। এখন বাকি কাজটা পরে করি, আসো এই জায়গাটায় করি, বা পরের যেহেতু স্পেস আছে, তাহলে আমরা সূত্র কি করব, কত বছরে এটা হ্রাস পাবে, তাই না? তাহলে কত বছরের জন্য আমরা কি করব, এখানে সূত্রটা লিখে ফেলি। তাহলে এখানে পি টি ইকুয়াল টু হবে পি 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তাহলে দেখো পিটি সমান সমান কিন্তু আমরা বের করে ফেলছি কত, 0.4 পি, আর এখানে পি 1 মাইনাস আর কত পাইছিলাম আমরা, রেটটা ওইখানে 0.129, হ্যাঁ, আর এখানে টি তো আমরা বের করব। দেখো তাহলে এখানে এই পি আর এই পি কাটা, এখানে থাকে 0.4, আর এটাকে যদি আমরা 1 মাইনাস 0.129 যদি করি, তাহলে এখানে এটা কত হয়, সে এখানে 1000 ধরি, 1000 থেকে যদি 129 বাদ যায়, তাহলে কত হয়,
871, তার মানে 871, হ্যাঁ, আর এখানে টু দি পাওয়ার টি, আর এইদিকে তো এটা আসেই। এখন আবার যদি 1 থেকে এইখানে তো আর 1 থাকবে না, 1 মাইনাস থাকবে না, আমি তো কাজ করে ফেলছি এটা, ঠিক আছে। তো এখন লগের যে নিয়মটা, আমরা এই সূচকটাকে লগের ভিত্তিতে প্রকাশ করব। তো লগের ভিত্তিতে প্রকাশ করতে গেলে কি করব, এখানে লগ লিখব, আর এখানকার বেস কত, বেস হচ্ছে এটা, তাই না, 0.871, আর এখানে হচ্ছে 0.4 ইকুয়াল টু টি। এটি ক্যালকুলেশন করে যা হবে তাই। তো আমরা চলে যাচ্ছি ক্যালকুলেটরে। এখন ক্যালকুলেটরে প্রেস করব লগ 0.4 ডিভাইড বাই লগ 0.871, আমরা কি অ্যান্সার পেয়ে যাচ্ছি, 6.63, 6.63, তার মানে প্রায় 6.5 বছরের থেকে একটু বেশি সময় লাগতেছে, ঠিক আছে। এই সময়ে এত বছর সময়, হ্যাঁ, এই ইয়ারে কি হবে, ওই যে গাড়িটার 60% মূল্য কমে যাবে। কারখানার যে জিনিসপত্র ছিল, আমাদের অঙ্কটা ছিল কি, কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 50 বছর, 5 বছরের অর্ধেক হলে 60 বছরে কত হবে, হ্যাঁ, কত বছরে 60% হ্রাস পাবে। তো এটাই ছিল আমাদের এখানকার প্রশ্ন। তো চলো আমরা মেইন বইয়ে চলে যাই। বই হচ্ছে এই অঙ্কটা সলভ করলাম আমরা, কত হচ্ছে 6.63, ঠিক আছে। ওকে, পরের অঙ্ক হচ্ছে জমির উর্বরতা পরিমাপে লগারিদম। তাহলে আমরা দুইটা ব্যবহার জানলাম, একটা হচ্ছে চক্রবৃদ্ধি আর একটা অবচয়। হ্যাঁ, এখন শিখব জমির উর্বরতা নির্ণয়ে লগারিদমের ব্যবহার। তোমরা জানো জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে। সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়। এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয়। কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর। যদি জমির উর্বরতার অবচয়ের হার আমরা জানতে পারি, তবে হিসেব করে প্রয়োজনীয় সারের সঠিক পরিমাণও আমরা নির্ধারণ করতে পারবো, তাই না। ফলে সারের অপচয় যেমন কমবে, তেমনি পরিবেশের ক্ষতিও কম হবে, কারণ যত সার ব্যবহার করা হয় তত পরিবেশের আমাদের জন্য ক্ষতি। এখন উদাহরণ একটা দেওয়া আছে, জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকে। জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে, ঠিক আছে। তাহলে আগে এইটুকু করি, তারপরে পরের পার্ট হচ্ছে প্রতি কেজি সারে 1 কাঠা, হ্যাঁ 1 কাঠা কিন্তু 20 কাঠায় 1 বিঘা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কী পরিমাণ সার ব্যবহার করতে হয়। তো দেখো এখানে আমাদের যে মেইন কাজটা, অবচয়ের যে সূত্র, যেহেতু অবচয় হচ্ছে কমে যাচ্ছে এখানে উর্বরতা, তাহলে অবচয়ের সূত্র আমরা আগেও দেখলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে আর হচ্ছে 2% হারে কমে যাচ্ছে, তার মানে আরও দেয়া আছে। আর টি সময়ে উর্বরতা কত হয়, 30% কমে যাবে। তাহলে টি সময় যদি 30% কমে যায়, তাহলে পিটি সমান সমান এখানে হবে 70%, 70 মানে 0.70% বা 0.7 পি। কীভাবে আমি বলি, এটা হচ্ছে পি তো আমাদের ছিল এই মূলধন থেকে কমে যাবে 70%, সরি কত পার্সেন্ট কমবে, 30%, তাহলে 30% পি। তাহলে আমরা কি করব, 30 কিন্তু পার্সেন্ট, তাহলে পি কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস 30% বা 0.3, অতএব পি হচ্ছে 0.7, আর এটাকে একটু ঘুরে লিখি, তাহলে সংখ্যা আগে লিখতে হয় 0.7 পি, হ্যাঁ। তাহলে এইটা এখানে এইভাবে আসছে আর কি, এই ক্যালকুলেশনটা। আর এটা তো সূত্রই 1 মানে 0.02 এই পি কাটা যাবে, আর এইটা তো 1 থেকে বা 100 থেকে যদি 2 বাদ যায় তাহলে 0.98, এভাবে চিন্তা করলেই হয়। তাহলে 0.7 আর এখানে 0.99 এন লগের নিয়মে লিখলে আমরা এই যে এইভাবে ক্যালকুলেশন করব, করে লগের যে আমরা কি করব, লগ 0.7 ডিভাইড বাই লগ 9.8, এইটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আসবে কত, 17.6। তাহলে জমির উর্বরতা কত বছরে, 17.6 বছর পরে জমির উর্বরতা 30% কমে যাবে। এখন বলছিল কি, এই যে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ায়,
1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়বে। তাহলে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে 1 কেজি। অতএব 1 কাঠা জমির উর্বরতা 2%, আমাদের তো 2% কমে যায় উর্বরতা, তাই না? তাহলে আমরা 2% বাড়াবো, আমরা তো 5% বাড়াবো না। সেই জন্য এখানে 2%। তাহলে 2% বাড়াতে ঐকিক নিয়মে, তাহলে যেহেতু এটি এখানে 1, তাহলে আগে 1% বাড়াবো, তাহলে 1% বাড়ালে 5 আগে ভাগ হয়ে যাবে, তারপরে 2% বাড়াচ্ছি, তাহলে এখানে 2টা যায় গুণ হয়ে যাবে, আমরা নিয়ম জানি। অতএব 1 বিঘা জমির উর্বরতা 2% বাড়াতে সার লাগে কত? তাহলে সার আমরা এখানে যেহেতু কাঠা আছে, কাঠা হচ্ছে 20 কাঠায় 1 বিঘা, 20 কাঠা সমান কি হয় 1 বিঘা, 20 কাঠা সমান 1 বিঘা। হ্যাঁ, সেই জন্যই কিন্তু এই কাজটা হচ্ছে এখানে, এই যে 20 দিয়ে 1 বিঘা সমান সমান হচ্ছে এখানে 20 দিয়ে গুণ হবে। তো সেটা কাটাকাটি করলে এখন আমাদের এখানে 4 আর 4 দুগুণা 8 কেজি। তার মানে আমরা 2% উর্বরতা কমে যাচ্ছে, এই 2% উর্বরতাকে আমরা ফিল আপ করার জন্য 8 কেজি সার লাগতেছে প্রতি বিঘা জমিতে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ভূমিকম্পের ক্ষেত্রে কিভাবে লগারিদম ইউজ করা যায়, ভূমিকম্পের যে সূত্র। হ্যাঁ, তো আমরা সবাই ভূমিকম্পের সাথে পরিচিত, যেটা না, তাই না, যেটাকে বলা হয় আর্থকোয়েক। তাহলে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের মাত্রা কম হলে এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়, আর ভূমিকম্পের মাত্রা বেশি হলে সেই এলাকায় ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতির তুলনামূলকভাবে কী হয়, অনেক বেশি। তাহলে বিজ্ঞানীগণ ভূমিকম্পের মাত্রা পরিমাপ করে থাকেন। অ্যান্ড তোমরা কি জানো ভূমিকম্পের মাত্রা কিভাবে নির্ণয় করা হয়? চার্লস ফ্রান্সিস রিক্টার, এই ভদ্রলোক, এই যে রিক্টার, ইনি কিন্তু ভূমিকম্প আবিষ্কার করেছেন। মানে ভূমিকম্প পরিমাপক যে যন্ত্র, সেই মাত্রা নির্ণয়ের জন্য একটি সূত্র বের করেছেন, এবং তার নাম অনুসারেই পরে কিন্তু এই স্কেলটার নাম করা হয় রিক্টার স্কেল। আচ্ছা, এই যে ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল লগ I/S, আইটা কি হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার, মনে করো এখানে যদি ভূমিকম্পটা ওঠে তাহলে এইদিকে 100 মিটার, এদিকে 100 কিলোমিটার, এদিকে 100 কিলোমিটার, এদিকে 100, সব দিকে 100 কিলোমিটার এরিয়াটা হচ্ছে আই, তীব্রতা, দূরত্ব, এলাকা জুড়ে কি হবে সর্বোচ্চ তীব্রতা। আর এস কি হবে, একটা স্ট্যান্ডার্ড ভূমিকম্পের, মানে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। সব কিছুর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে না, সেটা হচ্ছে এখানে এস হচ্ছে কত, 1 মাইক্রন বা 10,000 ভাগের 1 ভাগ সেন্টিমিটার। তাহলে ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাম। এই সিসমোগ্রাম যন্ত্রের নাম, কিন্তু পরবর্তীতে এই যে উদ্ভাবন করেছেন চার্লস ফ্রান্সিস রিক্টার, এনার নাম অনুসারেই এই স্কেলের নামকরণ করা হয় পরে রিক্টার স্কেল। ঠিক আছে, তাহলে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা সূচিত করা হয়। কী দ্বারা? আর দ্বারা। এখন আদর্শ ভূমিকম্প যেটি স্ট্যান্ডার্ড, সেটা কী হবে, I=S হবে। যেহেতু I=S হলে কী হবে, এটা অন হয়ে যাবে, সেটাই তো স্ট্যান্ডার্ড, তাই না? তাহলে দেখো আদর্শ ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল এই যে S/S, তাহলে লগ অন হয়ে যাচ্ছে, আর আমরা জানি লগ অনের ভ্যালু হচ্ছে 0। তাহলে আদর্শ, তাহলে আর ইকুয়াল 0 দ্বারা বোঝা যায় সেই স্থানে আসলে কোনোরূপ কি ভূমিকম্পই সংঘটিত হয়নি। আদর্শ ভূমিকম্প বলতে কি, সেখানে কোনো ভূমিকম্পই সংঘটিত হয়নি। ক্ষতি তো ক্ষতি কম হলেও ক্ষতি, বেশি হলেও ক্ষতি, এই জন্য যখন কোনো ক্ষতি হবে না সেটাকে আমরা বলতেছি আদর্শ, ভালো। ওকে, এখন একটা পর্যবেক্ষণ দেখো। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্প 10 গুণ বেশি শক্তিশালী? মানে আমরা বলি না, এই যে আমাদের এই বছরে সম্ভবত নাকি গত বছরে আর কি একটা আমাদের হয়ে গেছে বাংলাদেশে 5.5 মাত্রার ভূমিকম্প, কিন্তু হ্যাঁ এই বছরে মোস্ট প্রবাবলি। তো এই ভূমিকম্পটা এখন, এই যে আগে একটা আছে 5 মাত্রা, এর থেকে যে 6 মাত্রা একটা হবে, সেটা হচ্ছে 10 গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, মানে এ যত ক্ষতি করবে তার থেকে ওই 10 গুণ বেশি ক্ষতি করতে পারবে। তাহলে বিষয়টি বোঝার জন্য ধরি 5 মাত্রা ভূমিকম্পের তীব্রতা I5 আর 6 মাত্রা ভূমিকম্পের তীব্রতা কত, I6। তাহলে দেখো 5 মাত্রা তাহলে 5, যেটা R=5, তাহলে এখানে লগ 10 সমান হবে কি, সমান না, এখানে I5/S। আর 6 মাত্রার ক্ষেত্রে তাহলে এখানে 6 সমান এখানে লগ 10 ভিত্তি, আর এখানে I6/S, এরকম, তাই না? এখন চিন্তা করো I5 আর IS, তাহলে এখন যদি এটাকে আমরা সূচকের নিয়মে লিখি তাহলে কি হবে, সূচকের নিয়মে যদি এটাকে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই টার্মটা সমান কি লিখব, I5/S ইকুয়াল টু, এই যে ভিত্তি আছে এখানে 10, তাহলে 10 হবে ভিত্তি, এর টু দি পাওয়ার 5 হবে এই যে সূচক 5। এইটার ক্ষেত্রেও সেম, তাহলে এখানে I6/S
এস ডিভাইড বাই এস ইকুয়াল টু 10⁶। তাহলে দেখো তো ওইটার থেকে এটা বেশি শক্তিশালী কিনা। এমনিতেই তো আমরা দেখতেছি এটা 5টা শূন্য 1 দিয়ে, আর এখানে 1 দিয়ে 6টা শূন্য, তার মানে 10 গুণ বেশি। বা একটাকে আরেকটা দিয়ে ভাগ দাও, তাহলে আমরা কি করব, এই বড় এটা, তাহলে এইটারে ভাগ দিব। তাহলে দেখো I6/s আবার ভাগ দিব I5/s ইকুয়াল টু কি 10⁶ ভাগ 10⁵। এখন এই দেখো এটা উল্টে গেলে এস আর এস কাটা, তাহলে থাকতেছে I6 ডিভাইড বাই I5, আর এইদিকে থাকতেছে সূচকের নেমে 10, 6 মাইনাস 5, তাই না, 6 মাইনাস 5 বা 10 কী থাকতেছে তার 10। তাহলে দেখো I6-এর থেকে মানে I5-এর থেকে I6 কি 10 গুণ বেশি শক্তিশালী। নিচে অন দাও তাহলে তো বোঝা যায়, এই যে এইটা 10 গুণ বেশি শক্তিশালী। I6 I5-এর থেকে 10 গুণ বেশি শক্তিশালী। এই যে I6 ইকুয়াল, দেখো এইটারে পার করে দিলেই এরকম হয়। এখন একটা কাজ দেয়া আছে, হ্যাঁ, কাজটা কি দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। আমরা জানি যে 1 মাত্রা বলে 10 গুণ, তাহলে 2 মাত্রা বলে 100 গুণ। আবার 5 মাত্রা ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী, 1000 গুণ বেশি শক্তিশালী। তো চলো আমরা এটা দেখি, আমি এখানে করে রাখছি, দেখো এখানে। তাহলে 5 মাত্রার ভূমিকম্প ধরলাম I5, আর 7 মাত্রার ভূমিকম্প ধরতেছি I7। হ্যাঁ, তাহলে 5 ইকুয়াল এই যে সূত্রটা log 10 ভিত্তিক I5/s। হ্যাঁ, অতএব এইরকম আসলো ফরম্যাটটা। এখানে আমরা সূচকের নিয়মে লিখলাম, সূচকের নিয়মে লিখলে এই কনভার্ট হয়। আবার 7 ভিত্তিক যেটা 7 ইকুয়াল log I7/s, তাহলে এইখানে সূচকের নিয়মে লিখবো। তাহলে কি হবে, আমরা জানি যে এখানে হচ্ছে এইটা I7/s সমান হবে আমাদের এই যে ভিত্তি হচ্ছে 10, তাহলে 10 ভিত্তি আর পাওয়ার হচ্ছে এই যে এটা 7, তাহলে এখানে 7 আগেটার মতো। তো লেখার পরে এখন এই দুটাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিলাম, দিলে দেখো এই যে 5 উপরে বিয়োগ হয়ে যাবে, তার মানে 7 বিয়োগ 5, এখানে 10 বেস, তাহলে সমান কি হচ্ছে 10 স্কোয়ার বা 100 কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা বুঝলাম। তাহলে দেখো এই যে ফরম্যাটটা চলে আসছে, আর এই এস আর এসকেও কাটা যাবে উল্টে গেলে। এই তাহলে একটা দেখানো হলো। পরের পার্টটা কি, পরের দ্বিতীয় অংশ বলতেছে যে 1000 দেখাতে হবে, মানে 5 মাত্রার থেকে 8 মাত্রাটা হচ্ছে 1000। সেম কাজ, I5 নেব। এখানে I5 নেওয়ার পরে কি হবে, এখানে এইভাবে দেখো তো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো I5 নিচ্ছি সমান এইটা আগের মতো, আবার 8 নিব, সেম কাজ, প্রত্যেকটা একই। তাহলে 8 সমান হবে আমাদের log 10 ভিত্তিক I8, যেহেতু 8 এটা, আর এখানে ডিভাইড বাই এস। এখন একটাকে আরেকটা দিয়ে ভাগ দিব, এটাকে আগে আমরা সূচকের ভিত্তিতে নিব, সূচকের অনুযায়ী নিলে কি হবে, I8/s সমান হবে 10⁸। এখন এইটাকে ভাগ দিব এই যে এইটা দ্বারা, 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিলে এই যে এরকম ফরম্যাট। তাহলে 8 বিয়োগ 5 সূচকের নেমে 10 থেকে 8 বিয়োগ 5, তাহলে আমরা পাচ্ছি 10³ বা 1000, এইটুকুই। তো চলো আমরা পরের পার্টে যাই। রিক্টার স্কেলে, আচ্ছা এটা তো জানি আমরা। সমস্যা দেখো, পরেকার সমস্যা। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.8 রেকর্ড করা হয়। কত সালে, 2023 সালে। এই যে কিছুদিন আগে, গত বছরে যেটা হয়ে গেল, তুরস্ক দাবি করছিল যে এটা কৃত্রিমভাবে তৈরি করা ভূমিকম্প হতে পারে। হ্যাঁ, এরকম একটা কিছু ছিল যে যুক্তরাষ্ট্র শত্রুতা করছে তুরস্কের সাথে। তো দেখো এগুলো নিয়ে আমাদের ব্যাপার না, আমরা যেটা শিখি এখানে। তাহলে যে ভূমিকম্পটা হচ্ছে সেটা মাত্রা ছিল 7.8, আর 9 ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা হচ্ছে 7.5। তার মানে 2টা ভূমিকম্প হয়েছে কিন্তু পরপর। একটা হচ্ছে 6 ফেব্রুয়ারি
দুটাই 6 ফেব্রুয়ারি, একটা হচ্ছে 7.8 মাত্রা দক্ষিণাংশে, আর দক্ষিণ পশ্চিমাংশে আরেকটা হয়, সেটা হচ্ছে 9 ঘন্টা পরে 7.5 মাত্রা। কারণ পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী, আমরা জানি এটা বেশি শক্তিশালী হবে অবশ্যই, তাহলে কত গুণ সেটা বের করব। প্রথমটাকে I1 ধরবো, পরেরটাকে I2 ধরবো। তাহলে এস তো আদর্শ আমরা জানি, তো রিক্টার স্কেলে আমরা কি জানি পূর্বের ভূমিকম্পের মাত্রা, তাহলে কি হবে পূর্ব ভূমিকম্পের মাত্রা কত 7.8 লগ 10 এটা, আর পরবর্তী ভূমিকম্প এইটা। তাহলে এখন দেখো একটা হচ্ছে 7.8, একটা 7.5, তাহলে 1 থেকে 2 বিয়োগ দাও, বিয়োগ দিলে কি পাবো আমরা, কতটুকু পার্থক্য সেটা আগে বের করব। দেখো 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা একটু বোঝো। সূচকের নেমে আমরা জানি A/B যদি থাকে তাহলে ভাগ থাকলে মাইনাস হয়ে যায়, তাহলে সেটাই এখানে জাস্ট ভাঙাইছি, আর মাইনাস এখানে লগ I2/S। হ্যাঁ, তার মানে লগ I2 মাইনাস লগ S ইকুয়াল হচ্ছে এইটার আবার পার্থক্য, এটার পার্থক্য আমরা জানি 7.8 থেকে 7.5 বাদ দিলে 0.3। এখন দেখো এই বিয়োগ দিয়ে এই বিয়োগ এটা গুণ হয়ে যাচ্ছে, আর এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখন লগ S আর এই লগ S কাটা, তাহলে থাকতেছে লগ 10 I1 আর লগ মানে ভিত্তিতে লগ I2 সমান হচ্ছে 0.3। আবার এইটাকে আমরা সূচকের নিয়মে আবার লগারিদমে লিখতে পারি, লগ কি লিখবো 10 I1 ডিভাইড বাই I2 এরকম লিখতে পারি না, ইকুয়াল হচ্ছে 0.3। এখন এটাকে সূচকের আকারে লিখি, সূচকের আকারে লিখলে কি হবে, সূচকের আকারে লিখলে আমরা লিখব এখানে 10 টু দি পাওয়ার 0.3 ইকুয়াল টু কত I1/I2। ঠিক আছে, তাহলে দেখো তো কত হয়, এটা যদি ক্যালকুলেশন করে দেই তাহলে আমরা কিন্তু এখানে একটা ভ্যালু পেয়ে যাব। তো এটা ক্যালকুলেটর ইউজ করে করব, ক্যালকুলেটর ইউজ করলে সাধারণত হয় 10, তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে কত 1.9952 এভাবে চলতেছে, বা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 2। তার মানে I1/I2 সমান হচ্ছে এটা, অতএব I1টারে রেখে I2টারে পার করে দেবো, তাহলে 2 গুণ বেশি শক্তিশালী, প্রায় দ্বিগুণ শক্তিশালী। ঠিক আছে, তাহলে পূর্বেরটি হচ্ছে পরেরটার থেকে প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী। এখন এখানে কিছু সমস্যা দেওয়া আছে, তো চলো এই সমস্যাটা একবারে আমরা স্লাইডে যেয়ে পড়ে তারপরে সলভ করব ইনশাল্লাহ। 1985 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল কত 7.0 বা 7 মাত্রা ছিল 7 রেকর্ড করা হয়। আর 2003 সালের 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা হচ্ছে 5.1। তাহলে এখন বলো মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ শক্তিশালী, সেম কাজ প্রতিবারই। তাহলে আমরা মানিকগঞ্জকে M দ্বারা প্রকাশ করব, তাহলে IM, আর রাঙ্গামাটিকে প্রকাশ করব IR দ্বারা। হ্যাঁ, তাহলে এখন বলো কোনটা বেশি ইফেক্টিভ হবে, এখানে কোনটার বেশি হবে, যেহেতু এইটার মাত্রা যেহেতু 7 তাহলে এ বেশি শক্তিশালী, তাই না। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব, তাহলে লগ 10 IM ডিভাইড বাই S ইকুয়াল হচ্ছে 7, আর একটা হচ্ছে লগ 10 IR/S ইকুয়াল হচ্ছে 5.1। এখন এটাকে লগারিদম ফরম্যাটে কনভার্ট করব, তাহলে আমাদের এখানে হবে IM/S ইকুয়াল হচ্ছে আমাদের IM/S ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার 7, আর এইটাকে কনভার্ট করলে হবে IR/S ইকুয়াল হচ্ছে 10 টু দি পাওয়ার হবে আমাদের 5.1। এখন একটাকে আরেকটা দিয়ে ভাগ দেব, তাহলে এইটাকে যদি এখানেই আমি ভাগটা দিয়ে দিলাম শর্টকাটে, তাহলে এটা যদি ভাগ দিই তাহলে কি হবে IM/S ইন্টু কী হবে I তো না, এটা S/IR সমান সমান এইটাও একটা থেকে একটা বাদ যাবে, তার মানে 10 টু দি পাওয়ার 7 থেকে বাদ যাবে 5.1। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে SS কাটা, তাহলে IM আর এখানে IR, হ্যাঁ, সমান দাঁড়াচ্ছে আমার এখানে
10⁻, তাহলে এখানে 7 থেকে যদি 5.1 বাদ যায় তাহলে 1.9 থাকে। হ্যাঁ, এখন এটাকে আমরা লগারিদম ফরম্যাটে কনভার্ট করব। তাহলে লগারিদম ফরম্যাটে কনভার্ট করলে কি হবে? লগারিদম ফরম্যাটে কনভার্ট করার দরকার নেই, সরাসরি এখানে 10⁻19 করো। আর 10⁻19 করলে কত ভ্যালু আসবে? 10 স্কোয়ার করলে হয় 100, কিন্তু এটা আর একটু কম আসবে। আমি এই পেজটায় দেখি আমরা এখানে, তাহলে এইখানে ভ্যালুটা হচ্ছে আমাদের, দেখো 10⁻19 করে ভ্যালু আসছে 79.43। হ্যাঁ, আর এই 8টার দিক পার করে দিলাম গুণ, তাহলে কত? 79.43 গুণ বেশি শক্তিশালী থাকবে। ঠিক আছে, 79.43 গুণ শক্তিশালী। পরেকার আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3। কত? 8.3। এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল, যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। এখানে একটু প্যাচ দিয়ে দিয়েছি, তাই না? তাহলে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে যা দেয়া আছে সেটা আগে আমরা লিখি। তাহলে উত্তর আমেরিকা, বা আমরা I1 ধরতেছি, আর দক্ষিণ আমেরিকাকে I2 ধরতেছি। হ্যাঁ, তাহলে I1 অথবা আমরা উত্তর দক্ষিণ এভাবে ধরতে পারি। তাহলে উত্তরে IN, আর এখানে IS দক্ষিণ। ঠিক আছে, সাউথ আর নর্থ। আচ্ছা, 1, 2 ধরো। তাহলে বলতেছি কি, এখানে পরেকার কন্ডিশনটা হচ্ছে আমেরিকার একটি স্থানে ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা উত্তর আমেরিকার, মানে এই যে এইটা হচ্ছে এর থেকে 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা কি বলতে পারি? I2 = 4 I1, তাই না? এখানে I1, এই কাজটাই করতেছি আমরা এখানে। এখন দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা আমরা তো জানি না, সেটাকে আমরা কি করব? X ধরে নিলাম। এটা কিন্তু ধরে নিব, হ্যাঁ, ধরে। প্রশ্ন মতে তাহলে আমরা কি জানি? log 10 ভিত্তিতে I1s = 8.3, আর log 10 ভিত্তিতে I2s = X। একটু ধরে নিচ্ছি আমরা। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণের বাদ দাও। তাহলে এই 1 থেকে যদি 2 বাদ দেই, তাহলে আমাদের কি থাকতেছে এখানে? 8.3 বিয়োগ X, আর এই দিকে থাকবে অনেক কিছু, যেমন log 10 I1/S বিয়োগ log 10 ভিত্তিতে I2/S। তাহলে এখন এইগুলারে ভাঙালে কি হবে? log 10 I1 বিয়োগ, এই যে লগের নিয়ম আমাদের, log ভাগ থাকলে বিয়োগ log 10, এখানে একটা S, আর এখানে তো মাইনাস আসেই অলরেডি। তাহলে এখানে log 10 কত দিব? I2, এইটা হবে প্লাস log 10, এখানে হবে আমাদের S। কীভাবে প্লাস? এখানে কিন্তু অলরেডি একটা মাইনাস আছে, আর লগের সূত্র অনুযায়ী এই যে এই উপরেরটা মাইনাস, নিচেরটা, তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই টার্মটা, আর এই সামনেরটা মাইনাস। তাহলে দেখো এই S আর S ভ্যানিশ, আর এই দিকে তো থাকতেছে 8.3 মাইনাস X। ঠিক আছে, আর এইখানে আমাদের তাহলে log 10 I, এটাকে আবার ভাগ আকারে লিখে, যেহেতু এটি বিয়োগ আকারে আছে, তাহলে আমরা log I/log 1/log 2 এটা দিতে পারি এইভাবে। আর সমান হচ্ছে 8.3 মাইনাস X। এখন এটাকে সমাধান করব কিভাবে? লগের ভিত্তিতে আমরা নিতে পারি, আবার অন্য কোনোভাবেও নিতে পারি। তো চলো এইখানে এই জায়গাটা দেখি, তোমাদের ক্লিয়ার করে বুঝাই দিই। তা আমরা তো এই পর্যন্ত আসলাম, তাই না? এই যে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর যে কন্ডিশনটা আমরা জানি, I2 = কি জানি? I2 বলছিল যে দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার থেকে 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে I2 = 4 I1। তাহলে এখানে 4 I1 বসালাম, তাহলে এখানে এটা কাটা, তাহলে 1/4। হ্যাঁ, আর 1/4কে এখন লগের 10 ভিত্তিতে 1/4 এর ভ্যালু হচ্ছে -0.6021, এটা, আর 8.3। এখন এটারে জাস্ট এক্সট্রা এদিক পার করে দিব, এটার এদিক পার করে দেবো, তাহলে এইটা আসে যোগ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। আর কি আছে? আমরা আবার বইয়ে চলে যাব, বইয়ে যেয়ে দেখব যে আর কতটুক আছে।
এবার লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ, শব্দের মাত্রা। হ্যাঁ, শব্দের মাত্রার জন্য আমরা এর আগে যে লগারিদমের যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে রিক্টার স্কেলে আর ইকুয়াল ছিল আমাদের লগ 10 ভিত্তিতে এখানে I/S, যেখানে I হচ্ছে যেখান থেকে শুরু হবে তার চতুর্দিকে 100 কিলোমিটার পর্যন্ত এরিয়া, আর S হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কিন্তু এইখানে ডেসিবেলের ক্ষেত্রে শব্দের যে তীব্রতা নির্ণয় করব সেই ক্ষেত্রে ডি ইকুয়াল হবে শুধু এইখানে 10 আসবে। ঠিক আছে, 10 হবে, লগের আগে একটু গুণ হবে, আর বাকি সব কিছুই ঠিক থাকবে। কিন্তু এই ভ্যালুগুলোও চেঞ্জ হবে। এখানে এসের ভ্যালু ছিল 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু এইখানে হবে এস ইনভার্স ইকুয়াল 10 ইনভার্স 6 হবে। এস ইকুয়াল 10 ইনভার্স 6। এই দেখো, এস হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শুনতে পায় না। শব্দের তীব্রতা হচ্ছে কত? 10 ইনভার্স 12, এর কমে মানুষ শুনতেই পায় না। 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কোয়ার। এখন দেখো একটা অঙ্ক আমরা করব, সেই অঙ্কটা হচ্ছে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2 টাইম 10 ইনভার্স 10 স্কোয়ার বাট ওয়াট পার মিটার স্কোয়ার শব্দের মাত্রা বা মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? আমার কথা একটু উল্টে পাল্টায় যাচ্ছে, আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো। তো দেখো, আমরা জানি শব্দের মাত্রা, এই সূত্রটা আমরা জানি, তাই না? এখনই আমরা দেখলাম। তো এখানে আই ইকুয়াল দেয়া আছে, এটা মাত্রা, তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের আই। তাহলে আই আছে আর এস তো আমরা জানি স্ট্যান্ডার্ড, জাস্ট বসাই দিব, দিয়ে ক্যালকুলেট করব। তাহলে এখানে 2.30 গুণন 10 স্কোয়ার, আর এখানে 10 ইনভার্স 12। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? কাটাকাটিটা করো, এই 10 ইনভার্স 12 আর এখানে আছে এটা। আচ্ছা, ওকে, এইগুলা এককগুলো কেটে দিলাম আর কি আগে এই লাইনে। তারপরে এই ইনভার্স যদি উপরে উঠে যায় তাহলে অলরেডি নিচে থাকলে সেটা মাইনাস হয়, তাহলে মাইনাস আছে, তাহলে উপরে যায় প্লাস হয়ে যাবে। তাহলে 10, এখানে 2 আছে, আর এখানে হবে 12 যোগ হয়ে যাবে, তাহলে 14 হবে, 10 টু দি পাওয়ার 14। এই লাইনটা আসলো এইভাবে। তাহলে এখন আমরা কি জানি, এটা একটা গুণ, এটা একটা গুণ আকারে আছে। দুটো জিনিস গুণ আকারে থাকলে সেটাকে আমরা যোগ আকারে লগ ভিত্তি ভেঙে দিয়ে যোগ আকারে লিখতে পারি। তো সেটাই করলাম এখানে লাইনটা। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে যে লগ এ ইন্টু বি ইকুয়াল আমরা কি লিখতে পারি, লগ এ প্লাস লগ বি লিখতে পারি, এটা এল। ঠিক আছে, এইটাই পড়ছে এখানে, আর কিছু না। তারপরে হচ্ছে এইবার দেখো এখানে এইটার ভ্যালু লগ 2.3, আর এখানে লগ 10। লগ 10-এর বেজ আবার 10 হলে 1, আমরা জানি লগ এখানে বি ভিত্তিক বি। হ্যাঁ, বি এর বি ভিত্তিক লগ হচ্ছে 1, তাহলে এটা 1 আর 14 14 হবে। এখন এই দুটো যোগ করে দিয়ে 10-এর সাথে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার। ওকে, তো এটা হচ্ছে 144 ডেসিবেল। আরও কাজ দেওয়া আছে এখানে, জোড়ায় কাজ, সমস্যা থাকলে সমস্যা নাই, আমরা সমাধান করব। তো সমাধান করতে আমরা সমাধান অংশে চলে যাই। তো এইখানে দেখো পরেকার যে কাজ সেটা আমরা দেখব এখন। তার জন্য আমি একটা স্লাইড শো ভিউতে যাই। ওকে, তো এখন দেখো একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে। তাহলে সেই স্থান থেকে বা সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলের শব্দ পৌঁছায়? আমরা কি করি, এগুলো লিখে ফেলবো। যে আমরা এটা ডি জানি, তাহলে এইদিকে আই এর ভ্যালুটাও দেয়া আছে, আর এস এর ভ্যালু আমরা অলরেডি জানি। তাহলে এখানে ভ্যালু বসাইয়া কি করব, এটা আগের মতো ইনভার্স আছে, উপরে যায় প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 15, 10 টু দি পাওয়ার 15। ওই যে একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম, লগটা এর সাথে একবার ভেঙে দেবো, আবার এর সাথে একবার যোগ দিয়ে এটা ভেঙে গেল। দিয়ে লগের 10 ভিত্তিক এই যে 15কে সামনে নিয়ে আসব। ঠিক আছে, 15কে সামনে নিয়ে আসলে এইটার ভ্যালু কত, এই 10 ভিত্তিক 10 ভিত্তিক লগ হচ্ছে 15, আর এটা লগ 3.14 চাপলেই আমাদের আসবে 0.4969। হ্যাঁ, এটা ক্যালকুলেটর প্রেস করবো তোমরা। তাহলে এখানে এই দুটো যোগ করে দিয়েই 10-এর সাথে গুণ। এটাই হচ্ছে ওইখানকার শ্রমিকের কানে
154.969 ডেসিবেলে শব্দ পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা পরেরটা হচ্ছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি মিনিটে, তার মানে এটা আই হচ্ছে, এটা এত বের হচ্ছে। অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে শব্দ পৌঁছাবে? সেম কাজ, এই যে বারবার এই যে এটা বসাবো, এসের মান বসাবো, এই উপরে যাচ্ছে 12, তাহলে এখানে হয়ে যাবে এটা কিন্তু -6 ছিল, তাহলে এখানে +12 হবে, তার মানে 6। এইখানে একটু মিস্টেক আছে, এটাকে একটু কারেকশন করে নিও। এখানে যেহেতু -6, তাহলে এখানে হবে 6 হবে। হ্যাঁ, তাহলে এটাও হবে 6, এটাও হবে 6, এটাও হবে 6, তার মানে এত সাথে 6। হ্যাঁ, তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কত হবে? 10 গুণন 6.3711। তাহলে এটার সাথে আবার 10 গুণ করলে হবে কত? 63.711। এটা হচ্ছে অ্যান্সার। এটা ভুল, এটা 63 হবে। হ্যাঁ, তাহলে এটাও 63, এটাও 6, তাহলেই হয়। ওকে, পরে আর কি আছে? এটা আরেকটা অঙ্ক আছে, এটা একটু তোমরা দেখে নিও। একই অঙ্ক সব, বারবার ভাল লাগে না করাইতে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের পার্টে ইনশাল্লাহ এই অনুসরণের সবগুলো সমাধান করে দেব। আসসালামু আলাইকুম।